আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতদিন ক্লাসে একটু ডিস্টার্ব হয়েছিল নেটে, তারপরেও আমরা কিছু খুব তাড়াহুড়া করে একটুখানি তোমাদের ক্লাস নিয়েছিলাম, কারণ কি আমার আরেকটা প্রোগ্রাম ছিল তার জন্য। আজকে আশা করি তোমরা অবশ্যই ক্লাসে সুন্দরভাবে অ্যাটেন্ড করবা, কারণ এই হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি এটা কিন্তু একটা খুবই কমপ্লিকেটেড চ্যাপ্টার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এতে কি হয়, ম্যাটারনাল মর্টালিটি এবং পেরিনেটাল মর্টালিটি এটা দুটোটাই বেড়ে যায়। পেরিনেটাল মর্টালিটি মানে কি বুঝতে পেরেছো? পেরিনেটাল মর্টালিটি মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় আফটার 28 উইকস থেকে 7 ডেজ এর মধ্যে যদি বাচ্চা মারা যায় সেটাকে আমরা বলি পেরিনেটাল মর্টালিটি। সুতরাং দেখা যায় এই হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সিতে মায়ের মৃত্যু এবং বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি। তাছাড়া এটা খুবই একটা কমন মেডিকেল ডিসঅর্ডার, যা খুবই কমন। তোমাদের অবশ্যই এটা পড়তে হবে, মনে রাখতে হবে। কিন্তু কতগুলা জিনিস আমি তোমাদেরকে টিপস দিয়ে দিব, সেই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ, এবং আমি খুব সহজভাবে পড়াইতে চেষ্টা করব। তোমরা যদি না বুঝো আমাকে আবার জানাবা যে তোমরা বুঝতে পারো নাই, তাহসিনের মাধ্যমে তোমরা জানিয়ে দিবা। ওকে, তাহলে আমি আর দেরি করব না, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। গত ক্লাসটা যে ছিল কতটুকু আমি নিয়েছিলাম সেটা আমার ঠিক খেয়াল করতে পারতেছি না, তবু আমি প্রথম থেকে আবার একটুখানি তোমাদেরকে স্টার্ট করব। শুনে রাখো, আমি আবারও বলছি, এই প্রেগন্যান্সি ডিসঅর্ডার হাইপারটেনসিভ ডিসঅর্ডার থেকে তোমাকে একটা কেস থাকতে পারে, যেমন প্রি এক্লাম্পসিয়ার একটা কেস থাকতে পারে, জেস্টেশনাল হাইপারটেনশনের একটা কেস থাকতে পারে তোমার জন্য। হ্যাঁ, কেসটা কেমন করে আসতে পারে? কেসটা যেমন তোমার কাছে একটা পেশেন্ট যখন তোমার কেস দিল, পেশেন্ট যেমন আসতে পারে, এ পেশেন্ট অফ সকিনা, এজ 18 ইয়ার্স। হ্যাঁ, শুনো কেসটা, শুনো কেমন করে তোমার কাছে কেসটা আসতে পারে। এই হাইপারটেনসিভ ডিসঅর্ডার নিয়ে তোমার কাছে একটা কেস আসতে পারে। কেসটা কেমন সিনারিও হইতে পারে সেই সিনারিওটা আমি একটু তোমাকে বলছি। সিনারিওটা যেমন, পেশেন্টের এজ হইতে পারে 18 ইয়ার্স, patient Kulsum, 18 years age, coming to the gynae department with 32 weeks of pregnancy. 18 years, 32 weeks pregnancy. তার সাথে সে এসে বলল আমার সমস্ত শরীর ফুলে গিয়েছে, তার মানে সোয়েলিং, এবং বলল আমার মাথা ব্যথা, সোয়েলিং এন্ড হেডেক, and she is not relieved by analgesic। এবং সে তোমার কাছে আসলো, তাকে তুমি কেমন করে হিস্ট্রিটা নিবা, যেমন কেমন করে হিস্ট্রি নিবা, প্রথমে তার চিফ কমপ্লেইন গুলা শুনবা, তার মিনিস্ট্রুয়াল হিস্ট্রি নিবা, তার অবস্টেটিক্যাল হিস্ট্রি নিবা, তার ফ্যামিলি হিস্ট্রি নিবা, তার পাস্ট হিস্ট্রি নিয়ে তারপরে আমরা কি করি, হিস্ট্রি নেওয়ার পরে আমরা জেনারেল এক্সামিনেশন করব, তার পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, করে আমি তখন ডায়াগনোসিসটা লিখবো, দিস ইজ দিস কেস, ইট ইজ এ কেস অফ প্রাইমি গ্রেভিডা 32 weeks pregnancy উইথ প্রি-এক্লাম্পটিক টক্সেমিয়া। তারপরে আমি কি দিব, তারপরে আমি তাকে কিছু ইনভেস্টিগেশন দিয়ে আমি কনফার্ম করব যে কতটুকু রিস্কে আছে মা। যেমন ম্যাটারনাল কতগুলো ইনভেস্টিগেশন দিব, বাচ্চার কতটুকু ইনভেস্টিগেশন দিব, দেওয়ার পরে আমি কি করব, ট্রিটমেন্ট স্টার্ট করব। যেহেতু সে 32 weeks প্রেগন্যান্সি, সেই হিসাবে আমি তাকে, তাহলে তোমাকে কেসটা এইভাবে সাজাইতে হবে। পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, চিফ কমপ্লেইন, তারপরে তুমি প্রেজেন্ট হিস্ট্রিটা একটু ইলাবোরেট করবা, তারপরে তুমি মিনিস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেটিক্যাল হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, এইগুলা, তারপরে তোমার পার্সোনাল হিস্ট্রি, এইগুলা নেওয়ার পরে এক্সামিনেশনে যাবা। এক্সামিনেশনে যাওয়ার পরে তারপরে তুমি জেনারেল এক্সামিনেশনের মধ্যে মেইনলি ইডিমা থাকবে এন্ড ব্লাড প্রেশার রেজ থাকবে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে দেখতে হবে বাচ্চার কোনো গ্রোথের কোনো ডিফারেন্স হচ্ছে কিনা, কারণ হাইপারটেনসিভ ডিসঅর্ডারে বাচ্চার আইইউজিআর হয়। সুতরাং সেটা তুমি দেখার পরে তোমার ডায়াগনোসিস এন্ড দেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন এখানে কিছু হাইপারটেনসিভ ডিসঅর্ডারের জন্য কিছু স্পেশাল ইনভেস্টিগেশন আছে, সেই স্পেশাল ইনভেস্টিগেশন গুলা করবা এন্ড দেন স্টার্ট ইউর ট্রিটমেন্ট। ওকে, আমি তোমাকে একটা সিনারিও প্রথমে দিলাম, সিনারিওটা কেমন ভাবে, এখন আমি এই সিনারিও ধরেই কিন্তু আমি তোমাকে এটা বলে যাব, তুমি এটা আস্তে আস্তে ইয়া করে নাও। ওকে,
আচ্ছা ওকে। দেখো, hypertension is one of the medical complication, one of the common medical complication of pregnancy, which contributes the significant maternal and perinatal morbidity and mortality. Perinatal already বলছি, perinatal মানে after 28 weeks of pregnancy থেকে ডেলিভারি হওয়ার 7 দিন পর্যন্ত সেইটাকে বলে perinatal। তাহলে কি হয়, এই হাইপারটেনশন ডিসঅর্ডারে ম্যাটারনাল এন্ড পেরিনেটাল মরবিডিটি এন্ড মর্টালিটি, তাহলে এটাকে আমাদের খুব কেয়ার করতে হবে। যেমন যেহেতু মর্টালিটি মরবিডিটি এটার সাথে রিলেটেড। এখন আমি তোমাকে বুঝাচ্ছি যে হোয়াট ইজ হাইপারটেনশন, হোয়াট ইজ প্রোটিনিউরিয়া। তুমি একটু টার্মিনোলজি না বুঝলে তুমি হয়তো নেক্সট বুঝবা না। হাইপারটেনশন আমি কখন বলবো, যখন আমি দেখবো যে প্রেসারটা 140/90 অর এভাব 6 আওয়ার্স অ্যাপার্ট। আমি প্রথমে একটা দেখলাম, দেখার পরে দেখা গেল যে 6 ঘন্টা পরে সে নর্মাল হয়ে গেল, বাট ইট ইজ নট এ হাইপারটেনশন। এটা হঠাৎ একটা এক্সারশন এসে আসছে, তার জন্য হয়তো হইতে পারে। কিন্তু আফটার 6 আওয়ার পরেও যদি দেখা যায় তার সেম ব্লাড প্রেশার অথবা তার চেয়ে বেশি ব্লাড প্রেশার 140/90 উপরে, তখন আমি তাকে বলবো হাইপারটেনশন। ওকে। নেক্সট হলো প্রোটিনিউরিয়া। নর্মালি প্রোটিন ইউরিন দিয়ে যায়, কিন্তু খুব কম যায়, ট্রেস অ্যামাউন্ট যায়। কিন্তু যদি প্রোটিন মোর দেন 300 মিলিগ্রাম যায় ইন 24 আওয়ার্সে, তখন সেটাকে আমরা বলবো প্রোটিনিউরিয়া। নাও দ্য জেস্টেশনাল হাইপারটেনশন। জেস্টেশনাল হাইপারটেনশন কখন বলবো, আফটার 20 উইকস এর পরে যদি প্রেসার বাড়ে, 28 এর পরে যদি প্রেসার বাড়ে কিন্তু তার সাথে কোনো প্রোটিনিউরিয়া নাই, সেটাকে বলে জেস্টেশনাল হাইপারটেনশন। তুমি কিন্তু এই টার্মগুলো অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তী তুমি বুঝবা না। প্রিএক্লাম্পসিয়া কি? প্রিএক্লাম্পসিয়া হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। ওই যে জেস্টেশনাল হাইপারটেনশন বললাম, প্রেসার আফটার 20 উইকস, তার সাথে যদি প্রোটিন যায়, প্রোটিন কত যাইতে হবে, মোর দেন 300 মিলিগ্রাম ইন 24 আওয়ার্স ইউরিন, সেটাকে আমরা বলবো প্রিএক্লাম্পসিয়া। আর এক্লাম্পসিয়া কখন বলবো, যখন প্রিএক্লাম্পসিয়ার সাথে তোমার কনভালশন থাকবে পেশেন্টের। প্রিএক্লাম্পসিয়া মানে প্রেসার থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, তার সাথে তোমার কি থাকবে, কনভালশন থাকবে, সেটাকে আমরা বলবো এক্লাম্পসিয়া। হেল্প সিনড্রোম কি? এই প্রিএক্লাম্পসিয়া এক্লাম্পসিয়ার একটা কমপ্লিকেশন হচ্ছে হেল্প সিনড্রোম। হেল্প সিনড্রোমে কি হয়, হিমোলাইসিস হইতে পারে, এলিভেটেড লিভার এনজাইম হয়, লো প্লেটলেট কাউন্ট হয়, সেটাকে বলছে হেল্প সিনড্রোম। ওকে, হেল্প সিনড্রোম। এন্ড দেন ক্রনিক হাইপারটেনশন। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু অলওয়েজ বলতেছি প্রিএক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া জেস্টেশনাল হাইপারটেনশন কখন হবে, প্রেগন্যান্সি হলে এবং প্রেগন্যান্সির 20 উইকস অফ আফটার 20 উইকস অফ প্রেগন্যান্সি, তখন যদি হয়, তখন হবে, তখন সেটাকে আমরা বলবো জেস্টেশনাল হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া এগুলো বলবো। আর ক্রনিক হাইপারটেনশন কখন বলবো, যখন তার প্রেসারটা বিফোর প্রেগন্যান্সিতে ছিল বা 20 উইকস এর আগে ছিল, হ্যাঁ, তখন যদি স্টার্ট হয় সেটাকে আমরা বলবো ক্রনিক হাইপারটেনশন। আচ্ছা, ক্রনিক হাইপারটেনশনের সাথে যদি প্রোটিনিউরিয়া যায় অথবা কোনো এন্ড অর্গান সিগনিফিকেন্টলি হয়, সেনসিটিভ হয়, সেই ক্ষেত্রেও আমরা বলবো সুপার ইম্পোজড প্রিএক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া। ওকে, দিস আর দা টার্মিনোলজি। আরো আছে তোমার এসেনশিয়াল হাইপারটেনশন, রেনাল ডিজিজ, এগুলোতেও হয়ে থাকে। তাইলে আমরা টার্মিনোলজি গুলো বুঝলাম। এটা হলো কিন্তু আমেরিকান সোসাইটি অফ কার্ডিওলজি অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজি থেকে এটা আসছে। নাও আমি অলরেডি কিন্তু তোমাকে প্রিএক্লাম্পসিয়া বলে ফেলছি, বাট তবু আমি বলতেছি হোয়াট ইজ প্রিএক্লাম্পসিয়া। তোমাকে বলতে পারে প্রিএক্লাম্পসিয়া কি আসতে পারে, একটা কোয়েশ্চেন আসতে পারে, রিটেনে আসতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ প্রিএক্লাম্পসিয়া, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ প্রিএক্লাম্পসিয়া, হোয়াট আর দ্য ইটিওলজি অফ প্রিএক্লাম্পসিয়া, এরকম তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে। দেখা যাবে প্রিএক্লাম্পসিয়া কি, রিস্ক ফ্যাক্টর অফ প্রিএক্লাম্পসিয়া কি, ইটিওলজি অফ প্রিএক্লাম্পসিয়া কি, তখন তোমাকে হোয়াট ইজ প্রিএক্লাম্পসিয়া বললে তোমাকে বলতে হবে
ডেফিনেশন গুলো কিন্তু সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। একটা ডেফিনেশনই তোমাকে সবকিছু বলে দিবে সাবজেক্টটা কি। দেখো, ইট ইজ এ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার with unknown etiology characterized by development of hypertension to the extent of 140 by 90 millimeter of mercury or more with proteinuria. কখন হবে? After 20 weeks of pregnancy, previously normotensive and non-proteinuric. দেখো তোমাকে কতগুলা কথা বলছে। প্রথমে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। মাল্টি সিস্টেম ডিসঅর্ডার মানে কি? তোমার ব্রেন এফেক্ট করতেছে, হার্ট এফেক্ট করতেছে, লাং এফেক্ট করতেছে, তোমার কিডনি এফেক্ট করতেছে এই প্রিএক্লাম্পসিয়ায়। সেই জন্য এটাকে বলছে ইট ইজ এ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। আননোন ইটিওলজি, ইটিওলজি যদিও কিছু আছে তবু আমরা এটা আননোন ইটিওলজি। এন্ড হাইপারটেনশন কত হবে? 140/90, এন্ড প্রোটিনুরিয়া থাকবে আফটার 2, কিন্তু প্রিভিয়াসলি নরমোটেনসিভ এন্ড নন প্রোটিনিউরিক। ইট ইজ নোন এজ দ্য প্রিএক্লাম্পসিয়া। তাহলে নিশ্চয়ই তুমি বুঝছো হোয়াট ইজ প্রিএক্লাম্পসিয়া। এইটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। প্রিএক্লাম্পসিয়া না বুঝলে তুমি একলাম্পসিয়া বুঝবা না। ওকে, আচ্ছা, এখন হলো প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন মানে কি বুঝছো? প্রেগন্যান্সিতে কি কি হাইপারটেনশন হয়? নরমালি তো প্রেগন্যান্সিতে তোমার হাইপারটেনশন হওয়ার কথা না, কিন্তু প্রেগন্যান্সি ইটসেলফ তোমার অনেক সময় হাইপারটেনশন করে, যার প্রিভিয়াসলি হাইপারটেনশন যদি নাও থাকে সেটাকে কি বলে? প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। এটা তোমাকে একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। তাহলে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন অলরেডি আমরা বলছি জেস্টেশনাল হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়া and eclampsia. এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ প্রিএক্লাম্পসিয়া অলরেডি কিন্তু আমরা বলে ফেলছি। অ্যাবসলিউট রাইজ অফ ব্লাড প্রেশার at least 140/90 millimeter of mercury, সেটাকে আমরা বলতেছি মানে ডায়াগনস্টিক। তাহলে হাইপারটেনশন ইজ দ্য প্রথম ক্রাইটেরিয়া, হাইপারটেনশন। এবং সেই হাইপারটেনশনটা হইতে হবে তোমার at least 2 occasion at least 6 hours apart. তার মানে নাম্বার 1 ইজ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ইজ হাইপারটেনশন। প্রিএক্লাম্পসিয়ার প্রথম কারণ হলো হাইপারটেনশন। তারপরে কি থাকতে হবে? নাম্বার 2 প্রোটিনিউরিয়া। নাম্বার 2 প্রোটিনিউরিয়া, যদি প্রোটিন যায় মোর দেন 300 মিলিগ্রাম or 3.3 গ্রাম ইন 24 আওয়ার্স, তাহলে সেটাকে আমরা বলবো আরেকটা ক্রাইটেরিয়া। তাহলে হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, অনেক সময় সাথে ওয়েট গেইন থাকতে পারে। ওয়েট গেইন কত হবে? দেখা যাচ্ছে উইকে বা এক মাসে 5 পাউন্ড ওজন বেড়ে গেল। 5 পাউন্ড মানে 3 কেজি ওয়েট বেড়ে গেল, 5 কেজি ওয়েট বেড়ে গেল। নর্মালি কি হয়? থ্রু আউট দ্য প্রেগনেন্সিতে তোমার 10 to 12 কেজি ওয়েট বাড়বে, তাই না? থ্রু আউট দ্য প্রেগনেন্সি 10 মান্থ, এই 10 মান্থে তোমাকে 12 কেজি, 10 to 12 কেজি ওয়েট বাড়বে। যত পেশেন্টের ওয়েটই থাকুক না কেন, তার 10 to 12 কেজি ওয়েট আমরা এক্সপেক্ট করি। যদি দেখা যায় যে তার এই প্রেগনেন্সিতে তার 20 কেজি, 25 কেজি, 30 কেজি ওজন বেড়ে গেল, তখন এইটাও একটা ক্রাইটেরিয়া, ওয়েট বেড়া এবং তার সাথে প্রোটিনিউরিয়া। ওকে, তাহলে আমার ডায়াগনোসিস করতে হলে আমাকে পিটি যদি আমি ডায়াগনোসিস করতে যাই, প্রিএক্লাম্পটিক টক্সিমিয়া যদি আমি ডায়াগনোসিস করতে যাই, তাহলে আমাকে কি থাকতে হবে? হাইপারটেনশন থাকতে হবে, ওয়েট গেইন থাকতে হবে, প্রোটিনিউরিয়া থাকতে হবে। অনেক সময় এন্ড অর্গান গুলাও সেন্সিটিভ থাকতে পারে, এন্ড অর্গান ডিফেক্ট থাকতে পারে। ওকে, দেন হোয়াট আর দ্য ইনসিডেন্স? যে কোনো ডিজিজ আমরা যদি জানতে চাই তার ইনসিডেন্সটা কিন্তু আমাদের জানা উচিত, তাই না? ইনসিডেন্স কত? দেখা যাচ্ছে তোমার 5 to 15%। একটা যদি 100% প্রেগনেন্সি থাকে, 100টা প্রেগনেন্ট মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে 5 থেকে 15 জন মহিলার হাইপারটেনশন আছে। এটা কিন্তু কম না, অনেক। তাহলে 5 থেকে 15 জন মহিলার এরকম ইনসিডেন্স। আচ্ছা, তাহলে প্রাইমি গ্রেভিডাদের আবার বেশি কমন দেন দা মাল্টি গ্রেভিডা। প্রাইমি গ্রেভিডা হলো 10% এন্ড মাল্টি গ্রেভিডা হলো 5%। ওকে, আচ্ছা, এখন আমরা যে কোনো ডিজিজ যদি প্রিএক্লাম্পসিয়া আমরা জানতে চাই, তাহলে আমরা বলবো যে কাদের কাদের কি রিস্ক ফ্যাক্টর, কাদের হবে এই পিইটিটা, কাদের হয়। যদিও আমি বলছি ইট ইজ আননোন ইটিওলজি, তবু আমরা কাদের রিস্ক ফ্যাক্টর কারা কাদের হইতে পারে,
তাই না? সেই ক্ষেত্রে যাদের হবে তাদেরকে আমরা এক্সট্রা কেয়ার দিব, ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল কেয়ার করব, তাকে ইনভেস্টিগেশন দিব, তার যেন পিইটি না হয়, অথবা তাকে প্রিভেন্ট করব যেন না হয় পিইটি এবং এক্লাম্পসিয়া। তার জন্যই আমার কিন্তু রিস্ক ফ্যাক্টর জানা উচিত। এখন তোমরা বলতেছো রিস্ক ফ্যাক্টর কেন জানবো? রিস্ক ফ্যাক্টর না জানলে তো কার হবে আমি বুঝবো না। তাইলে দেখা যাচ্ছে প্রাইমি গ্রেভিটা, তাইলে রিস্ক ফ্যাক্টর মধ্যে প্রাইমি গ্রেভিটা কোন প্রাইমি গ্রেভিটা? যারা ইয়াং এবং এল্ডারলি। ইয়াং বলতে টিন এজ গ্রুপের প্রাইমি গ্রেভিটা। এল্ডারলি বলতে কখন বুঝবো আমরা? যখন আমরা দেখব যে বয়স মোর দেন 35 ইয়ার্স, তাদের প্রেগনেন্সি হচ্ছে, তারা প্রাইমি, এল্ডারলি প্রাইমি তাদের হবে, অথবা টিন এজ প্রাইমি হবে। তাহলে তুমি বুঝেই ফেলছো যে পিইটি কারা কমন? তারা ইয়াং প্রাইমি, টিন এজ প্রাইমি এন্ড এল্ডারলি প্রাইমি। ওকে, নেক্সট হলো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে হাইপারটেনশন। আমরা অনেক সময় জিজ্ঞেস করি আমাদের ফ্যামিলি হিস্ট্রি যে আপনার বাবা মা ভাই বোন কারো প্রেশার আছে, সেইভাবে তুমি জিজ্ঞেস করবা। ফ্যামিলি হিস্ট্রি হাইপারটেনশন থাকতে পারে, অথবা প্লাসেন্টাল যদি এক্সেসিভ, যেমন মোলার প্রেগনেন্সিতে হইতে পারে, টুইন প্রেগনেন্সিতে হইতে পারে, ডায়াবেটিসেও থাকতে পারে। ওবেস যদি পেশেন্ট যদি ওবেস থাকে তাহলেই হতে পারে, তাহলেও থাকতে পারে বিএমআই যদি মোর দেন 35 থাকে। যদি প্রি এক্সিস্টিং ভাস্কুলার ডিজিজ থাকে, এসএলই থাকে, তাদেরও তোমার হইতে পারে। তাহলে দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর প্রি-এক্লাম্পটিক টক্সেমিয়া। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম, ডেফিনেশনে বলছিলাম আননোন ইটিওলজি, তাই না? আননোন ইটিওলজি থাকলেও কিছু কিছু আমাদের থেকেই যায়। তাহলে ইটিওপ্যাথোলজি অফ প্রি-এক্লাম্পসিয়া, দেখো বেসিক প্যাথোলজি কি? এন্ডোথেলিয়াল ডিসফাংশন, ইন্টেন্স ভ্যাসোপাজম। দেখো সব হাইপারটেনশনে কি হয়? হাইপারটেনশন হইলে কি হয়? এন্ডোথেলিয়াল ডিসফাংশন হবে, ভেসেল, হাইপারটেনশন মানে ভেসেল, ভেসেলের সাথে রিলেটেড। তাহলে তোমার এন্ডোথেলিয়াল ডিসফাংশন হবে এন্ড ইন্টেন্স ভ্যাসোস্পাজম। ইন্টেন্স ভ্যাসোস্পাজম হয়ে কি হবে? এন্ডোথেলিয়াল ডিসফাংশন হবে। ডিসফাংশন হলে কাকে এফেক্ট করবে? এফেক্ট করবে ইউটেরাস, কিডনি, প্লাসেন্টা, ব্রেন, অল অর্গানকে ভ্যাসোপাজম এন্ডোথেলিয়াল ডিসফাংশন এফেক্ট করবে। তাহলে দেখো কি হয় পিইটিতে? পিইটিতে দেখা যাচ্ছে প্রি-এক্লাম্পসিয়া, পিইটি মানে প্রি-এক্লাম্পসিয়া। প্রি-এক্লাম্পসিয়াতে কি হচ্ছে? ইনক্রিজ সার্কুলেটরি প্রেসার সাবস্টেন্স। সার্কুলেটরি প্রেসার সাবস্টেন্স ইনক্রিজ হয়। সার্কুলেটরি প্রেসার সাবস্টেন্স আমরা বলতে পারি এনজিওটেনসিন। নরমালি কি হয়? এনজিওটেনসিন প্রেগন্যান্সিতে এনজিওটেনসিনে যে এনজাইম আছে যে ওইটা দিয়ে তোমার ভেঙে যায় এবং এটার অ্যাক্টিভিটি রিডিউসড হয়ে যায়। বাট ইন কেস অফ তোমার যদি পিইটি, যাদের প্রন টু ডেভেলপ পিইটি, সেটা তার এনজিওটেনসিনেজটা সেটা ব্রেকডাউন করে না, যার জন্য এনজিওটেনসিন থেকে ভ্যাসোপ্রাজম হয়। and sensitivity of the pressure substance. In pre-eclampsia, there is an imbalance in different components. যেমন কি কি কম্পোনেন্ট মধ্যে? প্রোস্টাসাইক্লিন and thromboxane. প্রোস্টাগ্ল্যান্ডিন and thromboxane in normal pregnancy তে কি হয়? প্রোস্টাসাইক্লিন বেশি থাকে, থ্রম্বোক্সিন কম থাকে, যার জন্য নরমাল প্রেগন্যান্সিতে কি হয়? ভ্যাসোডাইলেটেশন থাকে। ভ্যাসোডাইলেটেশন থাকলে কি হবে? বাচ্চা ভাস্কুলার সাপ্লাই, ব্লাড সাপ্লাই বেশি পাবে, বা বেবির ফিটাসের গ্রোথ হ্যাম্পার হবে না। যদি থ্রম্বোক্সিন বেশি থাকে তাহলে কি হবে? ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে ভাস্কুলার বা ব্লাড সাপ্লাই কমে যাবে, কমে গিয়ে বেবির কি হবে? বেবির আইইউজিআর হবে। তাইলে দেখো নরমালি প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিনটা নরমাল প্রেগন্যান্সিতে বেশি থাকে, থ্রম্বোক্সিন কম থাকে। বাট ইন প্রি-এক্লাম্পসিয়া thromboxane is increased. That means that it may causes the vasoconstrictor. অলরেডি আমরা ভাস্কুলার এনজিওটেনসিন 2 নিয়ে আমি বলে ফেলছি, এনজিওটেনসিন এর অ্যাক্টিভিটিটা ডিপ্রেসড হয়ে যায়। তাহলে আমরা প্যাথোলজি বুঝলাম কি? প্যাথোলজি মেইন প্যাথোলজি হলো ভ্যাসোস্পাজম এন্ড ভ্যাসোস্পাজম, আর কি বললাম? এন্ডোথেলিয়াল ডিসফাংশন। ভ্যাসোস্পাজম হয়ে কিসের জন্য ভ্যাসোস্পাজম হয়? থ্রম্বোক্সিন এন্ড এনজিওটেনসিন, এইটা তোমার প্রি-এক্লাম্পসিয়াতে বেড়ে যায়। আর যদি নরমাল প্রেগন্যান্সি থাকে তাতে কি হতে পারে? প্রোস্টাসাইক্লিন বেশি থাকে, যার জন্য ভ্যাসোডাইলেটেশন হয়। তাহলে প্রি-এক্লাম্পসিয়াতে কি হয়? ভ্যাসোকনস্ট্রিকশন হয় ডিউ টু ইনক্রিজ এনজিওটেনসিন এন্ড থ্রম্বোক্সিন।
এইটুক জানলেই হবে। ওকে, নেক্সট হলো কি হয় পেশেন্টের, এই যে ভ্যাসোস্পাজম হবে, ভ্যাসোস্পাজমে কি হয়, তোমার ইনক্রিজ অক্সিডেটিভ স্ট্রেস এন্ড এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে তোমার ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়েবিলিটি হয়। ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়েবিলিটি হলে কি হবে, তাহলে এক্সট্রা সেলুলার অ্যাকামুলেশন অফ ফ্লুইড এন্ড মে লিড টু দ্য ইডিমা। তাহলে এটা তোমাকে জানতে হবে যে হাইপারটেনশনে কেন ইডিমা হয়। হাইপারটেনশনে কেন ইডিমা হবে, এই যে ভ্যাসোকনস্ট্রিকশন, এন্ডোথেলিয়াল ইনজুরি, ক্যাপিলারি পারমিয়েবিলিটি ইনক্রিজ এন্ড দেন এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ ইনক্রিজ, সো ইডিমা ডেভেলপড। ওকে, হোয়াই প্রোটিনিউরিয়া, তোমার মনের মধ্যে জাগতে পারে যে হাইপারটেনশনে পিটিতে কেন প্রোটিনিউরিয়া হবে, যেহেতু হাইপারটেনশন এখানে এফারেন্ট গ্লোমেরুলার আর্টারিওলে কি হবে, ইসকেমিক ড্যামেজ হবে, অ্যানোক্সিক ড্যামেজ হয়ে গ্লোমেরুলার এন্ডোথেলিয়ালিস হবে, এন্ডোথেলিওসিস এন্ড ক্যাপিলারি পারমিয়েবিলিটি এন্ড ইনক্রিজ লিকেজ অফ প্রোটিন, সো দেয়ার ইজ এ প্রোটিনিউরিয়া। তাইলে আমরা বুঝে ফেললাম হাইপারটেনশন, ইডিমা, প্রোটিনিউরিয়া কেন হচ্ছে। হাইপারটেনশন হচ্ছে প্রথমেই বলছি আমি অ্যাঞ্জিওটেনসিন এন্ড থ্রম্বোক্সিনের জন্য, তারপরে হাইপারটেনশন হলে কি হবে ভ্যাসোস্পাজম, তার জন্য ইডিমা, তারপরে প্রোটিনিউরিয়া। এখন তো তোমার বুঝতে অসুবিধা নাই। আচ্ছা, এই যে এখানে দেখো নরমাল প্রেগন্যান্সিতে আমি বলছি ভ্যাসোডাইলেট, নরমাল প্রেগন্যান্সিতে দেখো ভ্যাসোডাইলেটেশন হয়, প্লেটলেট অ্যাগ্রিগেশন ডিক্রিজ হয় এন্ড ইউটেরোপ্লাসেন্টাল ব্লাড ফ্লো ইনক্রিজ হয়। তাহলে কি হবে, ইউটেরোপ্লাসেন্টাল ব্লাড ফ্লো ইনক্রিজ হবে, তাহলে কি হবে, বেবির সাপ্লাই ভালো হবে, ব্লাড সাপ্লাই ভালো হবে, বাচ্চার গ্রোথ কোনো হ্যাম্পার্ড হবে না। আর তোমার প্রিএক্লাম্পসিয়াতে কি হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হয় এন্ড দেন ভ্যাসোকনস্ট্রিকশন হলে ইউটেরোপ্লাসেন্ট সার্কুলেশন লেস হয়ে যায় এন্ড দেন আইইউজিআর হয়, অনেক সময় কিডনি, ব্রেইন এগুলা এফেক্ট করে। ওকে, এখন হলো আমরা জানতে চাই যে হোয়াট আর দ্য টাইপস। তাইলে এতক্ষণ আমি কি পড়লাম, টার্মিনোলজি গুলো পড়লাম, ডেফিনেশন পড়লাম, তারপরে আমি রিস্ক ফ্যাক্টর পড়ে ফেললাম। এখন আমার টাইপস, হোয়াট আর দ্য টাইপস। টাইপস হচ্ছে মাইল্ড টাইপস হতে পারে এবং সিভিয়ার টাইপস হতে পারে। মাইল্ড টাইপসে তোমার কি হবে, মাইল্ড টাইপস যদি 140/90 মিলিমিটার অফ মার্কারি থাকে অথবা লেস দেন 160/110 থাকে, তখন আমরা এটাকে মাইল্ড টাইপ বলি। আর সিভিয়ার টাইপ আমরা কখন বলবো, যখন দেখবো আমরা যে তোমার সিভিয়ার টাইপ কখন দেখবো, যখন পারসিস্টেন্ট ব্লাড প্রেশার মোর দেন 160/110 যদি হয়, তখন সেটাকে আমরা বলবো তোমার সিভিয়ার পিইটি। তাহলে মাইল্ড প্রিএক্লাম্পসিয়া এন্ড সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। তাহলে হাইপারটেনশন 160/110 এর উপরে যদি থাকে, সাথে যদি পেশেন্টের প্রোটিনিউরিয়া থাকে, অলিগিউরিয়া থাকে এবং প্লেটলেট কম থাকে এন্ড হেলথ সিনড্রোম থাকতে পারে, এন্ড হেডেক থাকতে পারে, ব্লারিং ভিশন থাকতে পারে, রিটিনাল হিমোরেজ থাকতে পারে, তখন সেটাকে আমরা বলবো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। তাহলে মাইল্ড প্রিএক্লাম্পসিয়া এবং সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। আচ্ছা, সিমটম, হোয়াট আর দ্য সিমটম। সিমটমস গুলা কি, সিমটম মাইল্ড কেসে সাধারণত সিমটম অ্যাপিয়ার হয় না, লেটে অ্যাপিয়ার হয়। সিমটম যখন অ্যাপিয়ার হয় পেশেন্ট অলরেডি অনেক লেট কেস হয়ে যায়। তো মাইল্ড কেসে কি দেখা যাবে, সিমটম লেস থাকবে, শুধু তার আর প্রেশার থাকবে। আর অ্যালার্মিং সিমটম যখন হবে তখন কিন্তু সিভিয়ার টাইপের সিমটম। অ্যালার্মিং সিমটম গুলা কি অলরেডি আমি বলেছি, হেডেক, ব্লারিং অফ ভিশন, ডিস্টার্ব স্লিপ, এপিগ্যাস্ট্রিক পেইন, এগুলো হলো অ্যালার্মিং সিমটমস। এই যে দেখো এরকম ইডিমা হবে, এরকম ভালভাল ইডিমা হবে। অ্যাবনর্মাল ওয়েট গেইন, পেশেন্টের কি হবে, রেপিড ওয়েট গেইন হবে, রাইজ অফ ব্লাড প্রেশার, ইডিমা অলরেডি টোল্ড। এন্ড অ্যানাদার কমপ্লেইন ইজ অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে। আমি অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি করি তাহলে দেখা যাবে পেশেন্টের অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি কিসের জন্য করব, টু সি দ্য বেবিস ফিটাল গ্রোথ। ফিটাল গ্রোথটা আমরা কেমন করে দেখবো, হাইট অফ দ্য ইউটেরাস এন্ড গার্থ অফ দ্য অ্যাবডোমেন। এন্ড ইউরিন প্রোটিনিউরিয়া আমরা দেখতে পারি, আর অপথলমোস্কোপিক এক্সামিনেশন করতে পারি। ব্লাড ভ্যালু অলরেডি আমরা বলেছি, ব্লাড ভ্যালু
বলবো কিভাবে, ব্লাডের কি কি টেস্ট করবো এটা কিন্তু আমাকে জানতে হবে। যেমন ইউরিন এক্সামিনেশনের মধ্যে আমি প্রোটিনটা দেখবো, অপথলমোস্কোপিক এক্সামিনেশন করলে আমরা রেটিনা দেখবো, এবং ব্লাডের মধ্যে আমরা ইলেকট্রোলাইট দেখতে পারি, সিরাম ক্রিয়েটিনিন দেখতে পারি, সিরাম ইউরিক অ্যাসিড, সিরাম ক্রিয়েটিনিন, এইগুলা দেখবো। কেমন? তাছাড়া আমরা প্লেটলেট কাউন্ট দেখতে পারি, ফিব্রিনোজেন লেভেল, এগুলো আমরা মানে পিইটির সাথে সাথে যা আছে, এবং অনেক সময় লিভার ফাংশন এবং কিডনি ফাংশন, লিভার ফাংশন, কিডনি ফাংশন এন্ড কোয়াগুলেশন প্রোফাইল গুলা দেখবো, এন্ড আলট্রাসোনোগ্রাফি করবো। And what are the risk factor for this? আচ্ছা, রিস্ক ফ্যাক্টর আমরা অলরেডি কি কি রিস্ক করতে হইতে, যদি আমরা কন্ট্রোল না করি তাহলে একলামশিয়া হইতে পারে, অ্যাক্সিডেন্টাল হিমোরেজ হইতে পারে, এবং ডিমনেস অফ ভিশন হইতে পারে। ডিউরিং লেবারে আবার কি হইতে পারে, একলামশিয়া এন্ড পোস্টপার্টাম হিমোরেজ হইতে পারে। পিরিয়ডে কি হইতে পারে, একলামশিয়া হইতে পারে। তাহলে দেখো যে কি কি কমপ্লিকেশন হইতে পারে। কমপ্লিকেশনের মধ্যে তোমার একলামশিয়া হইতে পারে, অ্যাক্সিডেন্টাল হিমোরেজ হইতে পারে, রেনাল ফেলিউর হইতে পারে, প্রিটার্ম লেবার হইতে পারে, সেলফ সিনড্রোম হইতে পারে, সেরিব্রাল হিমোরেজ হইতে পারে। ডিউরিং লেবারেও আবার একলামশিয়া হইতে পারে। ফিটাল কি হইতে পারে, ফিটাল কমপ্লিকেশন অলরেডি কি হইতে পারে, প্রিমেচুরিটি হইতে পারে, আইইউজিআর হইতে পারে, আইইউডি হইতে পারে, অ্যাসফাক্সিয়া। আইইউজিআর মানে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। আচ্ছা, রিমোট কমপ্লিকেশন কি হইতে পারে, পেশেন্টের কি করতে পারে, হাইপারটেনশন পারসিস্ট থাকতে পারে, 25% কেসে হাইপারটেনশন থেকেই যেতে পারে। আবার কত পার্সেন্ট কেসে তোমার রেনাল ফেইলিউর হইতে পারে, রেনাল ক্রনিক রেনাল ড্যামেজ হইতে পারে, অথবা রিকারেন্ট প্রিএক্লাম্পসিয়া হইতে পারে। মর্টালিটি। এখন আমি তোমাদেরকে বলছিলাম স্ক্রিনিং টেস্ট এন্ড প্রেডিকশন ফর প্রিভেনশন অফ প্রিএক্লাম্পসিয়া। স্ক্রিনিং আমরা কেমন করে করব? স্ক্রিনিং আমরা ডপলার দিয়ে স্ক্রিনিং করতে পারি। স্ক্রিনিং করতে গেলে যদি স্ক্রিনিং মানে কি, স্ক্রিনিং টেস্ট মানে কার কার প্রিএক্লাম্পসিয়া হইতে পারে, তাহলে আমরা জানি অলরেডি আমরা অলরেডি রিস্ক ফ্যাক্টর গুলো আমরা জেনেছি, যে কাদের কাদের হইতে পারে। এখন আমরা ডপলার সোনোগ্রাম, ডপলার আল্ট্রাসাউন্ড দেখতে পারি ইউটেরাইন আর্টারি রেজিস্ট্যান্ট ইন্ডেক্সটা আমরা দেখতে পারি। যদি ইউটেরাইন আর্টারি রেজিস্ট্যান্ট ইন্ডেক্স অথবা ডায়াস্টোলিক নজ থাকে ইউটেরাইন আর্টারি, তাদের কিন্তু ডেভেলপ করতে পারে প্রিএক্লাম্পসিয়া। অথবা রেনাল ফাংশন দেখতে পারি, ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন দেখতে পারি, ইউরিনে প্রোটিনিউরিয়া দেখতে পারি, অথবা আমরা অনেক সময় দেখতে পারি আম্বিলিকাল ডপলার আম্বিলিকাল ফ্লো। বাচ্চার কি দেখতে পারি, ডপলার দিয়ে আম্বিলিকাল ফ্লোটা দেখতে পারি, যেটা দিয়ে বাচ্চার আউটকাম আমরা দেখতে পারি, যেমন অ্যাবসেন্স অফ এন্ডায়াস্টোলিক, রিভার্স ডায়াস্টোলিক ফ্লো, এগুলা দেখতে পারি। আর কাদের স্ক্রিনিং করতে পারি, মিন আর্টারিয়াল প্রেসার যদি মোর দেন 90 মিলিমিটার থাকে কোনো পেশেন্টের, মিন আর্টারিয়াল প্রেসার যদি মোর দেন 90 মিলিমিটার থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে she may develop the preeclampsia। অথবা অনেক সময় আমরা কি করি, সিরাম ম্যাটারনাল, সিরাম ফ্রি ফিটাল ডিএনএ দেখি, তাদেরও ডেভেলপ করতে পারে তোমার প্রিএক্লাম্পসিয়া। আবার অনেক প্লাসেন্টাল প্রোটিন আছে, প্লাসেন্টাল প্রোটিন গ্রোথ ফ্যাক্টর আছে, সেইগুলোও দেখেও আমরা কিন্তু বুঝতে পারি যে তার মে বি ডেভেলপ দ্য প্রিএক্লাম্পসিয়া। প্রোফাইলেক্টিভ মেজার, কেমনে আমি এটাকে প্রিভেনশন করব, হাউ টু প্রিভেন্ট দা প্রিএক্লাম্পসিয়া। আমি প্রিভেন্ট করব কেমনে প্রিএক্লাম্পসিয়া? রেগুলার অ্যান্টিনেটাল চেকআপ করব, অথবা ফ্রিকোয়েন্ট অ্যান্টিনেটাল চেক করব, যাদের স্ক্রিনিং টেস্ট দেখা যাচ্ছে পজিটিভ, অথবা যাদের রিস্ক ফ্যাক্টর আছে, রিস্ক ফ্যাক্টর অলরেডি টোল্ড এন্ড স্ক্রিনিং ও অলরেডি টোল্ড, তাদেরকে আমি রেগুলার ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল ভিজিট করে তাদেরকে ফাইন্ড আউট করব যে তাদের প্রিএক্লাম্পসিয়া হচ্ছে কিনা। ওকে, যাদের প্রিএক্লাম্পসিয়া হাই রিস্ক গ্রুপ আর রিস্ক ফ্যাক্টর আছে, তাদেরকে আমরা কি করব, লো ডোজ অ্যাসপিরিন দিয়ে থাকি। লো ডোজ অ্যাসপিরিন মানে অনেক সময় 60 মিলিগ্রাম অথবা 75 মিলিগ্রাম অফ ইকোস মানে অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন আমরা আর্লি প্রেগন্যান্সি থেকে স্টার্ট করি টু প্রিভেন্ট দা প্লেটলেট এগ্রিগেশন অথবা থ্রম্বোক্সিন প্রোডাকশন। এটা দিয়ে আমরা কি করি, টু প্রিভেন্ট দা প্রিএক্লাম্পসিয়া, লো ডোজ অ্যাসপিরিন। and also sometimes আমরা কি দিয়ে থাকি, লো মলিকুলার হিপারিন, লো মলিকুলার ওয়েট অফ হিপারিন দিয়ে থাকি টু প্রিভেন্ট দা প্রিএক্লাম্পসিয়া।
আরেকটা কি দিয়ে থাকি আমরা, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিই। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনেও দেখা যাচ্ছে টু রিডিউস দ্য gestational hypertension, PET, eclampsia and gestational hypertension। তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে পারি তাদেরকে যারা প্রন টু ডেভেলপ প্রি-এক্লাম্পসিয়া, অথবা অ্যান্টিঅক্সিডেন্ট দিতে পারি, ভিটামিন ই, সি, এগুলো দেওয়া যেতে পারে, অথবা ব্যালেন্স ডায়েট রিচ ইন প্রোটিন টু রিডিউস দ্য রিস্ক। তাহলে আমরা কেমন করে প্রিভেন্ট করতে পারি? রিস্ক ফ্যাক্টর যাদের আছে তাদেরকে আমরা এক্সট্রা কেয়ার দিব, অথবা আমরা অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট দিব, দ্যাট ইজ দ্য লো ডোজ অ্যাসপিরিন দিতে পারি, লো মলিকুলার হিপারিন দিতে পারি, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে পারি, অথবা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই, সি দিতে পারি, এবং পেশেন্টকে আমরা ব্যালেন্স ডায়েট দিব টু প্রিভেন্ট দ্য প্রি-এক্লাম্পসিয়া। নাও আমরা কি করলাম, আমরা রিস্ক ফ্যাক্টর জানলাম, আমরা স্ক্রিনিং করে জানলাম কারা প্রন টু ডেভেলপ প্রি-এক্লাম্পসিয়া, তাদেরকে আমরা কেমন করে প্রিভেন্ট করব সেটাও বললাম। এখন আমরা ম্যানেজমেন্ট অফ প্রি-এক্লাম্পসিয়া। তাহলে প্রি-এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট কি? দেখো, প্রি-এক্লাম্পসিয়া আমাদেরকে ম্যানেজ করতে হবে কেমন করে, তাকে আমার মেইন অবজেক্টিভ থাকবে ম্যানেজমেন্টে টু স্টেবিলাইজ দ্য ব্লাড প্রেশার। স্টেবিলাইজ দ্য ব্লাড প্রেশার করলে আমার কি হবে? টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন, টু প্রিভেন্ট দ্য এক্লাম্পসিয়া, and to give a healthy baby from healthy mother, and restoration of health of the mother in puerperium। তাহলে দেখো, তাহলে আমার মেইন অবজেক্টিভ অফ ট্রিটমেন্ট হবে, it is main objective of treatment is symptomatic and to stabilize the hypertension। Hypertension stabilize করলেই দেখা যাবে প্রি-এক্লাম্পসিয়াটা, তোমার এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে পারতেছি, কমপ্লিকেশন প্রিভেন্ট করতে পারতেছি, হেলদি বেবি ফ্রম হেলদি মাদার, and restoration from puerperium, health of the mother in puerperium। তাহলে ideally all patient admitted at first into the হসপিটালে দিয়ে আমরা স্টেবিলাইজ ব্লাড প্রেশার করে, দেন আমরা যদি ইমপ্রুভ হয় তখন আমরা বাড়িতে পাঠাইতে পারি অথবা হসপিটালে রাখতে পারি। এখন আমাদের কি করতে হবে? মেইন ট্রিটমেন্ট হলো রেস্ট হলে কি হবে? ইনক্রিজ রেনাল ব্লাড ফ্লো হবে, ডায়ালিসিস হবে, ইনক্রিজ ইউটেরাইন ব্লাড ফ্লো হবে, এন্ড ইমপ্রুভ প্লাসেন্টাল সার্কুলেশন হবে, এবং রিডিউস ব্লাড প্রেশার হবে। তাহলে রেস্ট দিল, মেইন ট্রিটমেন্ট হলো রেস্ট দিলে তার ডায়ালিসিস হবে, ব্লাড ফ্লো ইনক্রিজ হবে, প্লাসেন্টাল পারফিউশন ইনক্রিজ হবে, and also the reduce the blood pressure। আর পেশেন্টকে ডায়েট কি দিতে হবে? adequate amount of daily protein ডায়েট দিতে হবে, adequate amount of daily protein, and salt, usual salt intake is permitted, fluids need not be restricted, ফ্লুইডেও কোনো রেস্ট্রিকশন দরকার নাই। টোটাল ক্যালোরি তোমাকে দিতে হবে 1600 ক্যালোরি পার ডে, 1600 ক্যালোরি পার ডে দিতে হবে। তাহলে এইটা হলো তোমাকে করতে হবে, এনশিওর করতে হবে। তাহলে তার রেস্ট দিতে হবে, ডায়েট দিতে হবে, এন্ড ডায়াবেটিস ইফ নিডেড, যদি পালমোনারি ইডিমা থাকে, কার্ডিয়াক ফেলিউর থাকে, তাইলে আমাকে ডায়াবেটিস দিবে। and then আমাকে কি করতে হবে? যেটা মেইন ড্রাগ, আমাকে যদি প্রেসার 140/90 বা অ্যাভাব থাকে তখন আমাকে কি করতে হবে? অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে টু কন্ট্রোল দ্য ব্লাড প্রেসার ডিউ টু প্রি-এক্লাম্পসিয়া। তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে। দেখো, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নরমালি আমরা কোন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলা দিয়ে থাকি? মেইনলি আমরা দেই মিথাইল ডোপা, দেই, লাবেটালল দেই, and নিফেডিপিন দেই, and হাইড্রোলাইজিন দেই। মিথাইল ডোপা তোমার সেন্ট্রাল এন্ড পেরিফেরাল অ্যাডিনোরেসেপ্টর অ্যাকশন, লাবেটালল অ্যাডিনোরেসেপ্টর অ্যান্টাগনিস্ট আলফা এন্ড বিটা ব্লকার, নিফেডিপিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, and vasodilator, হাইড্রোলাইজিন vasodilator। নরমালি আমরা ফার্স্ট লাইন অফ ড্রাগ লাবেটালল, নিফেডিপিন, মিথাইল ডোপা, and হাইড্রোলাইজিন দেই তখনই যখন হাইপারটেনসিভ ক্রাইসিস হয়। হাইপারটেনসিভ ক্রাইসিস আমরা কখন দেখবো? যখন ব্লাড প্রেশার 180/120 এর উপরে চলে গেছে, তখন আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলি। তখন আমরা লাবেটালল ইনজেক্টেবল ফর্মে দেই, হাইড্রোলাইজিন দেই, নিফেডিপিন দেই, তখন আমরা ইনজেক্টেবল ফর্মে দিই। ওকে, তাহলে তোমাকে এই কোয়েশ্চেনটা বলতে পারে, হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ইন দ্য
preeclampsia. What are the drugs used in the preeclampsia as a antihypertensive? আচ্ছা, পেশেন্ট যখন আমি ভর্তি করলাম, আমি প্রথমেই বলছি পেশেন্টকে হসপিটালে ভর্তি করে আমরা রেস্ট দিব, যদি ডায়াবেটিক দরকার লাগে দিব, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিব। এন্ড পেশেন্টকে ভর্তি করে আমি কি করব, তাকে তো আমি একটা কিছু করব না, তাকে কি কি দেখবো, তার একটা চার্ট করব, প্রগ্রেস চার্ট, তার সিমটম গুলো অ্যানালাইসিস করব, তার হেডেক, বারিং অফ ভিশন, এপিগেস্টিক পেইন, এইগুলা তার পারসিস্ট করছে কিনা, ডিজেপিয়ার করছে সেটা দেখবো, ব্লাড প্রেশার 4 আওয়ারলি দেখবো, ইডিমাটা দেখবো, অলিগুরিয়া তার ইমপ্রুভ হচ্ছে কিনা, ফ্লুইড ইনটেক হচ্ছে কিনা, ফ্লুইড ইনটেক ইউরিনারি আউটপুট ঠিক হচ্ছে কিনা, ইউরিন এক্সামিনেশনে প্রোটিনিউরিয়া ডিজিএপিআর হচ্ছে কিনা, ব্লাডের প্লেটলেট কাউন্ট কেমন আছে, অপথলমোস্কোপিক সাইন, এগুলো আমরা সব দেখে তারপরে আমরা, এবং বাচ্চাকেও আমরা কি করব, বাচ্চার কন্ডিশনটাও আমরা দেখব। বাচ্চার কন্ডিশন কেমন করে দেখব, ফিটাল কিক কাউন্ট দেখতে পারি, ফিটাল হাইট অফ দ্য ইউটেরাস দেখবো, ফিটাল কাউন্ট, ফিটাল কিক কাউন্ট আমরা পেশেন্টের কাছ থেকে জেনে নিব, আলট্রাসোনোগ্রাফি করে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারি, আমরা সিটিজি করব, অনেক সময় আম্বিলিক্যাল ডপলার আর্টারি, ডপলার সোনোগ্রাম অফ আম্বিলিক্যাল আর্টারি করে বাচ্চার কন্ডিশনটা বুঝে নিব। তাহলে আমি এইগুলো আমার প্রোগ্রেস চার্টে, যখন আমি অ্যাডমিশন করবো পেশেন্ট গুলাকে, তাহলে আমি রেস্ট দিব, ডায়াবেটিক দিব, অ্যান্টিহাইপারটেনসিভ দিব, আর আমি এইভাবে ফলো আপ দিব। কিভাবে ফলো আপ দিব, তার সিমটম গুলো অ্যানালাইসিস করব, তার ব্লাড প্রেশার দেখব, তার ইডিমা দেখব, ফ্লুইড ইনটেক আউটপুটটা দেখব, এন্ড ইউরিন এক্সামিনেশন করব, অপথলমোস দেখব তার এগুলো ইমপ্রুভ হচ্ছে কিনা। যদি তার ইমপ্রুভ হয়, ডিউরেশন ডেফিনিটিভ ট্রিটমেন্ট টার্মিনেট ডেফিনিটিভ নরমালি কি, নরমালি কিন্তু পিটিতে যতক্ষণ আমরা প্রিএক্লাম্পসিয়াতে যতক্ষণ আমরা ডেলিভারি না করব ততক্ষণ কিন্তু পেশেন্ট ইমপ্রুভ সাধারণত করে না। হ্যাঁ, তাইলে আমার ট্রিটমেন্টটা কতক্ষণ আমরা দেখবো, সিভিয়ারিটি কতক্ষণ পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করব, সিভিয়ারিটি অফ প্রিএক্লাম্পসিয়া, ডিউরেশন অফ প্রেগন্যান্সি, রেসপন্স টু ট্রিটমেন্ট এন্ড কন্ডিশন অফ দা সার্ভিস। তাহলে সব কিছু জিনিস দেখে আমরা পেশেন্টের ডিউরেশন অফ ট্রিটমেন্টটা দেখবো। আচ্ছা, এখন ডিউরেশন অফ ট্রিটমেন্ট দেখা যাচ্ছে যে পেশেন্ট যদি লেস দেন 32 উইকস থাকে, এন্ড পেশেন্টের যদি তোমার দেখা যায় যে আমার ভর্তি করার পরে তার প্রোগ্রেস চার্ট তার ইমপ্রুভ করছে, তখন আমি তাকে কি করব, প্রোগ্রেস চার্ট ইমপ্রুভ করছে, তার মানে ব্লাড প্রেশার ডিজেপের হয়েছে, ওলিগুরিয়া প্রোটিনিউরিয়া ডিজেপের হয়েছে, মায়ের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন ভালো, দেন আমি তাকে ডিসচার্জ দিয়ে তাকে অ্যান্টিনেটাল ক্লিনিকে রেগুলারলি আসতে বলবো 1 উইক ইন্টারভেল, দেন ওইখানে চেক আপ করে তারপরে পেশেন্টকে। যদি পেশেন্টের দেখা যায় যে ট্রিটমেন্ট অবস্থায় পেশেন্ট 37, যদি পেশেন্টের 37 উইকস কমপ্লিটেড থাকে, তখন আমি কিন্তু তাকে ডিসচার্জ দিব না, তাকে কি করব, আমরা টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করব। আর যদি দেখা যায় পেশেন্টের তোমার রেসপন্স করছে না ট্রিটমেন্টে, তা পেশেন্টের যদি পারসিস্টেন্ট ব্লাড আফটার ইন স্পাইট অফ ট্রিটমেন্ট, রেস্ট, ডায়াবেটিক, অ্যান্টিহাইপারটেনসিভ দেওয়ার পরেও যদি পেশেন্টের প্রেশার থাকে, অথবা যদি পেশেন্টের প্রোটিনিউরিয়া, অলিগুরিয়া এগুলো থাকে, তাহলে আমাকে কি করতে হবে, যদি পেশেন্টের লেস দেন 34 উইকস থাকে, তখন আমি কি করব, স্টেরয়েড থেরাপি দিব ফর প্রিভেন্ট দ্য নিওনেটাল আরডিএস, সেটা করে দেন আমি পেশেন্টকে কি করব, ডেলিভারি করিয়ে ফেলবো। যদি পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার পরেও যদি দেখি না রেসপন্ড হচ্ছে না, পেশেন্টের প্রেশার পারসিস্টিং থাকতেছে, তখন আমি কি করব, ডেলিভারি টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করব আফটার গিভিং দ্য স্টেরয়েড থেরাপি। ওকে, দ্য স্টেরয়েড থেরাপিটা আমি কেমন করে দিব, স্টেরয়েড তোমার আমরা অনেক সময় ডেক্সামেথাসোন দিই 12 মিলিগ্রাম 24 আওয়ার্স অ্যাপার্ট, তাহলে আমরা ডেক্সামেথাসোন দিব। নেক্সট হলো আমি ডেলিভারি, হাউ ইউ ডেলিভারি বাই ইন্ডাকশন অফ লেবার or by cesarean section. Delivery is the main treatment for preeclampsia. Delivery terminate করে ফেললেই preeclampsia maximum ক্ষেত্রেই disappear হয়ে যায়। ওকে, ইন্ডাকশন অফ ডেলিভারি বাই ইন্ডাকশন অর সিজারিয়ান সেকশন। ইন্ডাকশন কাদেরকে করব আমি, যদি দেখা যায় বিশপ স্কোরিং, বিশপ স্কোরিং আমরা আমাদের জানতে হবে, একটা বিশপ স্কোরিং এর উপরে একটা আলাদা
পড়াই আছে, সেটা এখন আমি আর বলতে চাই না। যদি বিশপ স্কোরিং ভালো থাকে তাইলে আমি কি করব, যদি বিশপ স্কোরিং ভালো থাকে, পেলভিস ভালো থাকে, ম্যাটার্নাল কন্ডিশন ভালো থাকে, ফিটাল কন্ডিশন ভালো থাকে, তখন আমি কি করব, পেশেন্টকে ইন্ডাকশন দিব। যদি দেখি 6 থেকে 10 ঘন্টার মধ্যে পেশেন্টের ডেলিভারি সম্ভব, তখন আমি ইন্ডাকশন দিব বাই এআরএম, দেন অক্সিটোসিন। এআরএম করে আমি অক্সিটোসিন দিব, দিয়ে আমি নর্মাল ভেজাইনাল ডেলিভারি ট্রাই করব। কিন্তু যদি দেখি যে ইন্ডাকশন দিলে দেখা যাচ্ছে সার্ভিক্স ইজ আনফেভারেবল, pelvis is contracted, অথবা মেল প্রেজেন্টেশন, অথবা সিভিয়ার হাইপারটেনশন, ইন দ্যাট সিচুয়েশনে আমরা কি করব, আর্জেন্ট টার্মিনেশন যেখানে নিড হবে, তখন আমরা কি করব, সিজারিয়ান সেকশন করব বাই স্পাইনাল অর এপিডুরাল অ্যানেস্থেসিয়া। ওকে, তাহলে ডেলিভারি হলো মেইন মানে ট্রিটমেন্ট, ডেলিভারি বাই ইন্ডাকশন, আইদার ভেজাইনাল ডেলিভারি or by cesarean section. সার্ভিক্স যদি ফেভারেবল থাকে, পেলভিক যদি ভালো থাকে, ম্যাটার্নাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন ভালো থাকে, তাহলে আমরা ইন্ডাকশন করব বাই এআরএম ফলোড বাই অক্সিটোসিন ফর ডেলিভারি অফ দ্য বেবি। আর যদি দেখা যায় না ইন্ডাকশনের জন্য, ইন্ডাকশন কন্ট্রাইন্ডিকেটেড, in that situation we are doing the cesarean, we are do the cesarean section. ম্যানেজমেন্ট ডিউরিং লেবারেও আমরা কি করব, পেশেন্টকে রেস্টে থাকবে, পেশেন্টকে অ্যান্টিহাইপারটেনসিভ দিব। হ্যাঁ, তখন আবার যদি দেখা যায় যে ব্লাড প্রেশার যদি রাইজ করতে থাকে, অনেক সময় ইমিনেন্ট অ্যাক্লাম্পসিয়া হতে পারে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ম্যাক্সালপো দিয়ে থাকি। আচ্ছা, এখন যে পেশেন্টের ডেলিভারি, বাচ্চার ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হয়ে গেলেই কি আমরা পেশেন্টকে ছেড়ে দিব? না, আফটার ডেলিভারি আবার আমরা ব্লাড প্রেশার মনিটরিং করব, অলিগুরিয়া দেখবো, প্রোটিনুরিয়া দেখবো, ইডিমা দেখবো। যদি দেখি যে অলিগুরিয়া, ইডিমা যদি সাবসাইড হয়ে যায়, যদি পেশেন্টের ব্লাড প্রেশার ভালো হয়, অলিগুরিয়া ইমপ্রুভ করে, প্রোটিনুরিয়া ইমপ্রুভ করে, দেন উই ডিসচার্জ দ্য পেশেন্ট। বাট if the pressure is rising, still rising, proteinuria persisting, oliguria persisting, in that situation patient must be in hospital, and then we give the oral labetalol or nifedipine for improvement of the patient. If needed, যদি দেখা যায় হাইপারটেনসিভ ক্রাইসিস থাকে অথবা প্রিএক্লাম্পসিয়া, ফালমিনেন্ট প্রিএক্লাম্পসিয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ম্যাক্সালপো দিতে পারি। Okay, the obstetric management, there is a constant threat of eclampsia থাকতে পারে, সেটার জন্য patient must be follow up. Now the eclampsia, আমরা এখন কি করব, একটু প্রি-এক্লাম্পসিয়ারই কমপ্লিকেশন হলো eclampsia। দেখো, প্রি-এক্লাম্পসিয়ারই কমপ্লিকেশন eclampsia। যদি আমি প্রি-এক্লাম্পসিয়া ঠিকমতো ম্যানেজ না করতে পারি, দেখো এক্লাম্পসিয়া ম্যানেজমেন্টের মধ্যে আমি রেস্ট দিয়েছিলাম, ডায়াবেটিক্স দিয়েছিলাম, অ্যান্টিহাইপারটেনসিভ দিয়েছিলাম, তারপরে পেশেন্টকে ভর্তি করে তাকে অ্যানালাইসিস করছি, তারপরেও যদি পেশেন্ট যদি তোমার ইমপ্রুভ না হয়, তাদেরকে আমরা টার্মিনেশন অফ প্রেগনেন্সি করেছি। যদি দেখা যায় যদি আমি টার্মিনেশন না করতাম, তাহলে কি হইতো, তাহলে তার এক্লাম্পসিয়া ডেভেলপ করতো। তাই আমি এক্লাম্পসিয়া কিন্তু আমি হইতে দিব না। যদি প্রি-এক্লাম্পটিক পেশেন্ট আছে, প্রি-এক্লাম্পসিয়া ইজ নট এ এটা মনে রাখতে হবে, প্রি-এক্লাম্পসিয়া ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ, বাট এক্লাম্পসিয়া ক্যান বি প্রিভেন্টেড। তাহলে আমরা এক্লাম্পসিয়াটা কি, এক্লাম্পসিয়া হচ্ছে তোমার যখন প্রি-এক্লাম্পসিয়ার সাথে grand mal seizure, that means the tonic, generalized tonic and clonic convulsion থাকে and or coma থাকে, তখন সেটাকে বলে এক্লাম্পসিয়া। তাহলে সেটা আমাদের ডেভেলপিং কান্ট্রিতে এক্লাম্পসিয়াটা খুব বেশি দেন দ্য ডেভেলপড কান্ট্রি। এক্লাম্পসিয়াতে কিভাবে এক্লাম্পসিয়া হয়, দেখো আমরা প্রথমেই বলছিলাম, এখানে কি হবে, এক্লাম্পসিয়াতে কি হয়, সেরিব্রোভাস্কুলার স্পাজম হয়, স্পাজম হওয়ার পরে ভেসেল স্পাজম হওয়ার পরে অ্যানোক্সিয়া হয়, অ্যানোক্সিয়া হয়ে কি হবে, সেরিব্রাল অক্সিজেনেশন কমে যায়, অক্সিজেনেশন সেরিব্রাল ইডিমা হয়, ইডিমা থেকে ইরিটেশন হয়, সেরিব্রাল ডিসরিথমিয়া হয়, দেন ফলোড বাই কনভালশন। তাহলে এন্টিপার্টাম এক্লাম্পসিয়া হইতে পারে, ইন্টারপার্টাম এক্লাম্পসিয়া হইতে পারে। এন্টিপার্টাম, দ্যাট মিন্স দ্য ডিউরিং প্রেগনেন্সি, সেটাকে বলে এন্টিপার্টাম। ইন্টারপার্টাম ডিউরিং দ্য লেবারে হইতে পারে, ডিউরিং দ্য লেবারে হইতে পারে, সেটাকে বলে ইন্টারপার্টাম। এন্ড অনেক সময় দেখা যাচ্ছে পোস্টপার্টামও হইতে পারে, সেটাকে বলছে পোস্টপার্টাম এক্লাম্পসিয়া। তাহলে এক্লাম্পসিয়া হলো 3 ধরনের হইতে পারে। আচ্ছা,
আবার রিকারেন্ট, যদি একবার ভালো হয়ে গেল পেশেন্টকে রিকভারি হয়ে অ্যাগেইন হইতে পারে, সেটাকে বলছে ইন্টারকারেন্ট অ্যাক্লামশিয়া। আচ্ছা, হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ অ্যাক্লামশিয়া? এখন অ্যাক্লামশিয়ার কি কি কমপ্লিকেশন হতে পারে? যেমন পেশেন্টের প্রথমেই কনভালশন হওয়ার সময় কি হবে? কনভালশন হলেই পেশেন্টের টাং বাইট হইতে পারে, ইনজুরি ডিউ টু ফল হইতে পারে, পেশেন্টের ব্যাড সোর হইতে পারে। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার কি হতে? পালমোনারি কমপ্লিকেশন হইতে পারে, পালমোনারি ইডিমা হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হইতে পারে। পেশেন্টের হাইপার পাইরেক্সিয়া হয় যদি সেরিব্রাল পন্টাইন সেরিব্রাল পন্সের মধ্যে, যদি ব্রেইনের পন্সের মধ্যে, যদি মেটালা পন্সের মধ্যে যদি হিমোরেজ হয়, তখন কিন্তু তোমার পাইরেক্সিয়া হয়। তাহলে কার্ডিয়াক ফেলিউর হইতে পারে, কার্ডিওমায়োপ্যাথি হইতে পারে, রেনাল ফেলিউর হইতে পারে, হিপাটিক ফেলিউর হইতে পারে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হইতে পারে, এন্ড নিউরোলজিক্যাল ডেফিসিট হইতে পারে। তাহলে the eclampsia is associated with lots of complication, also TIC, HELP এগুলোও হইতে পারে। আচ্ছা, তাহলে তোমার ম্যাটার্নাল কমপ্লিকেশন অলরেডি আমরা বলে ফেলছি, এন্টিপার্টাম অ্যাক্লামশিয়া। তোমার হইতে ম্যাটার্নাল মর্টালিটি দেখো, এখানে ম্যাটার্নাল মর্টালিটি ভেরিজ, যদি আমি এটা ট্রিটমেন্টের উপরে ডিপেন্ড করতেছে। ইফ ইমিডিয়েটলি আমরা যদি ট্রিটমেন্ট করি তাহলে ম্যাটার্নাল মর্টালিটি প্রিভেন্ট করতে পারবো, যদি ট্রিটমেন্ট না করি তাহলে দেখা যাচ্ছে এটা মর্টালিটি শুড বি অনেক বেশি মর্টালিটি। ম্যাটার্নাল ডেথটাকে কিসের জন্য, হোয়াট আর দ্য কজেস অফ ম্যাটার্নাল ডেথ, কেন অ্যাক্লামশিয়ায় মা মারা যাবে? সেটা হলো কার্ডিয়াক ফেলিউর হয়, পালমোনারি ইডিমা হইতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হইতে পারে, সেপটিক নিউমোনিয়া হইতে পারে, সেরিব্রাল হিমোরেজ হয়, অ্যাকিউট রেনাল ফেলিউর হয়। দেখো, একদম মাথার থেকে নিয়ে তুমি প্রথমে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলতে পারো, হার্ট ফেলিউর বলতে পারো, আর তারপরে তুমি পালমোনারি ইডিমা বলতে পারো, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হইতে পারে, পালমোনারি এম্বোলিজম হইতে পারে, পোস্টপার্টাম শক হইতে পারে, সেপসিস হইতে পারে, ডিআইসি হইতে পারে, হেলথ সিনড্রোম হইতে পারে। এগুলা দিয়ে কি হইতে পারে? ম্যাটার্নাল ডেথ হতে পারে। ওকে, নেক্সট হলো এটা ক্যান বি। আচ্ছা, ফিটাল কি হইতে পারে? এখন আমরা এতক্ষণ তো পড়লাম ম্যাটার্নাল কমপ্লিকেশন। ফিটাল কমপ্লিকেশন দেখো কি হইতে পারে? ফিটাল অ্যাসপেক্সিয়া হইতে পারে, প্রিমেচুরিটি হইতে পারে, আইইউজিআর হইতে পারে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন হইতে পারে, এন্ড অনেক সময় কি হইতে পারে? আইইউডি হইতে পারে, বাচ্চা পেটে মারাও যাইতে পারে। তাহলে আমরা এই অ্যাক্লামশিয়াটাকে প্রিভেন্ট করব কেমনে? আমি বারবার একটা কথাই বলতেছি, প্রিভেনশন অফ অ্যাক্লামশিয়া রেস্ট অন আর্লি ডিটেকশন এন্ড ইফেক্টিভ institutional therapy, institutional treatment, and judicious termination of pregnancy during the pre-eclampsia. তাহলে প্রি অ্যাক্লামশিয়ার কমপ্লিকেশন যেহেতু তোমার অ্যাক্লামশিয়া, সেহেতু আমরা কি করব? দেখব যে হাউ টু প্রিভেন্ট দ্য অ্যাক্লামশিয়া। তাহলে আমরা অ্যাক্লামশিয়াটা প্রিভেন্ট করতে পারি কেমন করে? যদি প্রপারলি আমি যদি প্রি অ্যাক্লামশিয়ার ট্রিটমেন্ট করতে পারি, তাহলেই কিন্তু আমি অ্যাক্লামশিয়াটাকে প্রিভেন্ট করতে পারবো। তাহলে অ্যাক্লামশিয়া আমি 100% প্রিভেন্ট করতে পারি। যদি তুমি কেমনে প্রিভেন্ট করব? ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্টে যদি ইমপ্রুভ না হয় তাহলে আমি টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করব। ওকে, এন্ড নেক্সট হলো ফার্স্ট এইড ট্রিটমেন্ট। যখনই আমি দেখলাম একটা পেশেন্ট তোমার কাছে, তোমার আউটডোরে অথবা তোমার হসপিটালে একটা কনভালশন নিয়ে আসছে, তখন কি করতে হবে? তাকে ইমিডিয়েটলি তাকে টার্সিয়ারি লেভেল অফ হসপিটালে রেফার করতে হবে। কিন্তু এই পেশেন্ট যদি দেয়ার ইজ নো প্লেস অফ হোম ট্রিটমেন্ট, বাসার মধ্যে কিন্তু কোনো কনভালশনের ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তাকে কি করতে হবে? immediately refer to the or urgently shift to the tertiary level of hospital. টার্সিয়ারি কেন বলছি? যেখানে আইসিইউ, এনআইসিইউ অল ফেসিলিটি অ্যাভেলেবল। কারণ এই পেশেন্টের, এই অ্যাক্লামশিয়া পেশেন্টের কি লাগতে পারে? আইসিইউ লাগতে পারে, ভেন্টিলেটর লাগতে পারে। হ্যাঁ, সেই জন্য এই পেশেন্ট গুলাকে ইমিডিয়েটলি শিফট করতে হবে। The principle of management কি? Principle of management mainly general management. Control number 1 general management, number 2 control of convulsion, number 3 হলো তোমার control of hypertension, number 4 prevention of complication, and then delivery of the baby within 6 to 8 hours. These are the principle of treatment.
Principle of treatment, general treatment. General treatment আমি পরে আবার বলবো, control of convulsion, and then control of hypertension, and delivery of the baby, and prevent the complication, and postpartum care. These are the treatment for principle of management of eclampsia. এক কথায় বলতে হবে, এটা একটা প্রশ্ন আসতে পারে, what are the principle of management of eclampsia? আচ্ছা, এখন হলো কি, আমাকে জেনারেল ম্যানেজমেন্ট করতে হবে। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমাকে কি করতে হবে, ম্যাটারনাল কনভালশনে কি হয়, ম্যাটারনাল ইনজুরি হয়, ম্যাটারনাল ফল হইতে পারে, টাং বাইট হইতে পারে, আদার ইনজুরিতে, তাহলে ইমিডিয়েটলি তাকে জেনারেল ম্যানেজমেন্ট করতে হবে। তাকে জেনারেল ম্যানেজমেন্ট, তাকে একটা রেল কটে রাখতে হবে, তার বিছানাটা থাকবে রেল কট থাকতে হবে, লেফট ল্যাটারাল পজিশন থাকতে হবে, তাকে অক্সিজেন দিতে হবে, তাকে এয়ারওয়েটা ক্লিয়ার রাখতে হবে, airway clear and oxygen, and repeatedly and immediate history should be taken by now time of feet, time of feet, or time of feet, number of feet, nature of medication she have been given, and then examination of the mother, general examination, abdominal examination, and vaginal examination. তাইলে দেখো পেশেন্ট আসার সাথে সাথেই পেশেন্টটাকে আমরা রেল কোটে রাখবো। রেল কোট কেন বলছি, যে পেশেন্ট যে কোনো সময় পড়ে যেতে পারে, সেই জন্য আমরা এটাকে রেল কোটে রাখবো। রেল কোটে রাখবো, লেফট ল্যাটারাল পজিশনে রাখবো, অক্সিজেন দিব, এয়ারওয়ে মেইনটেইন করব, টাং বাইট অ্যাভয়েড করব, এন্ড দেন প্রপারলি হিস্ট্রি শুড বি টেকেন। And then examination with the general examination, pulse, BP, heart, lung, এগুলো আমরা দেখবো। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবো, হাইট অফ দ্য ইউটেরাস, কাট অফ দ্য প্রেজেন্টেশন, ফিটাল হার্ট সাউন্ড, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে এটা দেখবো, ফিটাল হার্ট সাউন্ড। এন্ড দেন আমরা ভেজানাল এক্সামিনেশন করে দেখবো, কেন ভেজানাল এক্সামিনেশন করবো, যে ভেজানাল ডেলিভারি ইজ পসিবল কিনা, সার্ভিক্স ইফেস কিনা, অথবা সার্ভাইকাল ডাইলেটেশন আছে কিনা, পেশেন্ট লেবার আছে কিনা, সেই জন্য আমরা কি করবো, ভেজানাল এক্সামিনেশনটা করবো। এন্ড মনিটরিং অফ দ্য পেশেন্ট, যে মনিটরিং আমি অলরেডি বলেছি, পালস, বিপি, রেসপিরেশন, ইউরিন আউটপুট, ফ্লুইড ব্যালেন্স। পেশেন্টকে আমরা ফ্লুইড ইমিডিয়েটলি ফ্লুইড স্টার্ট করে দিব, যে ফ্লুইড দিব, and then total fluid is not exceed 1000 ml. Previous day output থাকতে হবে, and previous day 24 hours urinary output plus 1000 ml, এর বেশি আমরা দিব না। ওকে, and then অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটাই। দেখো এখন স্পেসিফিক anti-convulsive regime to aim to control and prevent the management of, ইমিডিয়েটলি কি করতে হবে আমি অলরেডি বলে ফেলছি তোমাদের, কল ফর এক্সট্রা হেল্প, মানে কমিউনিকেশন। আমাকে অন্য ডাক্তারদের সাথে, যদি রেনাল ফেলিউর থাকে, লাংসে অসুবিধা থাকে, পালমোনোলজিস্ট কল দিতে হবে, রেনাল ফেলিউরের জন্য নেফ্রোলজিস্ট লাগতে পারে, হ্যাঁ, যদি নিউরোলজিক্যাল সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয় তার জন্য নিউরোলজিস্ট লাগতে পারে, তাই কল ফর এক্সট্রা হেল্প, লেফট ল্যাটারাল পজিশন, এয়ারওয়ে, অক্সিজেন, আইভি লাইন, ফলিস ক্যাথেটার, and oxygen saturation maintained, and control the convulsion by Maxalp. আমরা Maxalp loading dose দেই, then maintenance করি তোমার after convulsion এর পরেও 24 hours. Monitoring the maternal condition, fetal condition, and also the monitoring the magnesium toxicity. এই যে আমি Maxalp দিতেছি, ওইটার জন্য toxicity হইতে পারে। Control the hypertension by labetalol and hydralazine. ফ্লুইড দিতে হবে, and suction, diuretics, and investigation, কিছু আমি ইনভেস্টিগেশন দিব, যেমন লিভার ফাংশন, কিডনি ফাংশন, সিরাম ইলেকট্রোলাইট, কোয়াগুলেশন প্রোফাইল, এগুলো আমাকে সব ইনভেস্টিগেশন দিতে হবে। এই যে দেখো লোডিং ডোজ অফ, মানে ম্যাক্সালপ আমরা কেমনে দিব, 4 গ্রাম দিব আইভি, এন্ড দেন আমরা কি করব, দেন 3 গ্রাম অল্টারনেটলি 4 আওয়ার্স ইন বাটকে দিয়ে যাব। তারপরে আমার কি করতে হবে, যে আমি যেহেতু ম্যাগনেসিয়াম সালফেট দিছি, সেই ম্যাগনেসিয়াম সালফেটের আমরা টক্সিসিটিটা দেখবো। ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি কি হইতে পারে, ম্যাগনেসিয়াম সালফেটের লস অফ টেন্ডন রিফ্লেক্স হইতে পারে, রেসপিরেটরি রেট ডিক্রিজ হয়ে যেতে পারে, ইউরিন আউটপুট হয়ে যেতে পারে, চেস্ট পেন হইতে পারে। তাহলে আমরা কি করব, সাথে যদি ম্যাগনেসিয়াম সালফেট নরমালি থেরাপিউটিক লেভেল হলো 4 to 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লেভেল, যদি তার থেকে কমে যায় তখন আমরা কি করব, স্টপ দ্য ম্যাগনেসিয়াম and immediately give the injection calcium gluconate 10 ml and 10% solution. Antihypertensive and diuretics.
পালমোনারি ইডিমা, যদি পালমোনারি ইডিমা থাকে তাহলে আমরা ইয়া দিব, ফ্রুসেমাইড দিব। অবস্টেটিক ম্যানেজমেন্ট, এখন একলামশিয়ার আমরা তো নর্মাল ম্যানেজমেন্ট করলাম, এন্টি হাইপারটেনসিভ দিলাম, জেনারেল ম্যানেজমেন্ট করলাম, এন্টি কনভালসিভ দিলাম, এন্টি হাইপারটেনসিভ দিলাম। এন্টি হাইপারটেনসিভের মধ্যে আমরা হাইড্রোলাজিন এন্ড লাবেটাবুলার ইনজেক্টেবল ফর্মে দিতে পারি। এন্ড দেন অবস্টেটিক ম্যানেজমেন্ট, অবস্টেটিক ম্যানেজমেন্ট আমরা কেমনে করব, যদি এই যে প্রথমেই বলছে যদি 6 to 8 আওয়ার্স এর মধ্যে ডেলিভারি পসিবল হয় তাহলে আমরা কি করব, ইন্ডাকশন করব। ইন্ডাকশন কেমন করে করব, নরমালি তোমার এআরএম করব, artificial rupture of the membrane followed by oxytocin drip for delivery of the baby, normal delivery. যদি দেখি না 6 to 8 আওয়ার্স এর মধ্যে নরমাল ডেলিভারি পসিবল না, ইন দ্যাট কেসে আমরা কি করব, আমরা অনেক সময় ওই কেসে আমরা কি করি, সিজারিয়ান সেকশন করি। তাহলে দেখো অবস্টেটিক ম্যানেজমেন্ট, ইন দ্য মেজরিটি অফ দ্য কেসেস বেবি ম্যাচিউরড বেবি প্রিমেচুর থাকুক আর মেচুর থাকুক, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রিমেচুর থাকলে স্টেরয়েড থেরাপি দেই, আবার বেবি ডেথ থাকলে তোমার ফিট যদি কন্ট্রোল হয় দা সিজারিয়ান সেকশন। যদি ফিট দেখা যাচ্ছে যে না, ইনস্পাইট অফ অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টি হাইপারটেনসিভ, জেনারেল ম্যানেজমেন্ট, তখনও দেখা যাচ্ছে কন্ট্রোল হচ্ছে না, ইমিডিয়েটলি আমরা সিজারিয়ান সেকশন করব। ওকে, এন্ড জেস্টেশনাল হাইপারটেনশন, জেস্টেশনাল হাইপারটেনশনের মধ্যেও তাহলে তোমাকে জেস্টেশনাল হাইপারটেনশন ওই একই কথা, জেস্টেশনাল হাইপারটেনশন আর পিটির ম্যানেজমেন্ট সেম। আচ্ছা, এখন হলো দেখো আমি তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন বলতেছি, যেমন ডিফাইন প্রি-এক্লাম্পসিয়া, হোয়াট ইজ সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ প্রি-এক্লাম্পসিয়া। হ্যাঁ, তাহলে তোমাদের একটা সিনারিও বলতেছি, সিনারিও যেমন প্রাইমারি গ্রেভিডা অ্যাডমিটেড ইনটু দিস এন্ড প্রোটিনুরিয়া and discuss the brief management of this. শর্ট নোট থাকতে পারে, একলামশিয়ার একটা শর্ট নোট থাকতে পারে, ম্যাগনেসিয়াম সালফেটের শর্ট নোট থাকতে পারে, হেলথ সিনড্রোমের শর্ট নোট থাকতে পারে, হেলথ সিনড্রোমের শর্ট নোট থাকতে পারে। এখন তোমাদেরকে একটা সিনারিও দিতে পারে এবং হিস্ট্রি, এটা হলো কেস আসতে পারে। তাহলে তোমাকে এই হাইপারটেনসিভ ডিসঅর্ডারের জন্য তোমাকে কি করতে হবে, একটা কেস রেডি রাখতে হবে। তুমি যদি এটা পড়ো তাহলেই তুমি একটা কেস রেডি করতে পারো, এবং থিওরির জন্য পড়তে হবে তোমাকে, এবং ভাইবার জন্য তোমাকে পড়তে হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিকস। আমি মনে করি তোমরা আজকের মধ্যে এটা পড়ে নিও। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম তাহসিন, তাহলে আজকে শেষ করি। হ্যালো তাহসিন, হ্যালো, তাহলে আমি আজকে শেষ করি। ওকে, থ্যাংক ইউ তাহসিন। আসসালামু আলাইকুম ম্যাম। কি মালিহা নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মালিহা বলছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমি শেষ করি, কেমন? জি ম্যাম। আচ্ছা, তোমরা ভালো থাকো সবাই। ওকে, থ্যাংক ইউ।